আপনি ধনী হওয়ার জন্য করেছেন কি? কিছুই তো করেন নাই, কিছুই তো করেন নাই। ধনী হওয়ার জন্য আপনি এবং আমি কোনো কিছুই করি নাই, অথচ ধন অর্জন করা, সম্পদ অর্জন করা আমাদের জন্য ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, সম্পদ অর্জন করা কি নামাজের চেয়ে কম ফরজ নাকি? ভিক্ষা করা কি? ভিক্ষা করা কি? ভিক্ষা এমন কিয়ামতের দিন যে সকল ব্যক্তিরা ভিক্ষা করবে, কিয়ামতের দিন তাদের মুখে মাংস থাকবে না। কি থাকবে না? তখন মানুষ দেখে দেখে বুঝবে ও তো ভিক্ষুক ছিল, এই কারণে ওর মুখে মাংস নেই। এটা এরকম লাঞ্ছিত অপমানিত হয়ে আসবে, সে উঠবে কিয়ামতের দিন। আপনার রাসূল কিন্তু সাদাকে গ্রহণ করতো না, ভিক্ষা গ্রহণ করতেন না তিনি। আমরা তো সেই সম্ভ্রান্ত জাতি, ব্লু ব্লাড, মানে যদি বলি আমরা তো রাজার জাতি, কিন্তু আমরা ভিক্ষুক হয়ে গেলাম কবে? ভিক্ষুক হয়ে গেলাম যেদিন থেকে আমরা ব্যবসা ছেড়ে দিয়েছি। আমরা বলছি ওরা ব্যবসা করুক, আমরা কি আখিরাত নিয়ে থাকবো। দুনিয়াকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার নেতা বানাইছে না, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে কি বানাচ্ছি? নেতা বানাচ্ছি। তো আপনাদেরকে তো, আপনাদের বাবা তো জমিনের নেতা ছিল, তিনি কে? আদম আলাইহিস সালাম, উনি জমিনের নেতা ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আরেকজন বাবা, আল্লাহ তাআলা তাকে বলেছেন কি, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষের নেতা বানালাম। আপনাদের বাপ দাদারা মানুষের নেতা, এই জমিনের নেতা, আমরা হয়ে যাচ্ছি ভিক্ষুক। ও আমাদেরকে একটু ভিক্ষা না দিলে আমাদের চলে না। এই ভিক্ষুকের জাতি যেদিন থেকে আমরা নিজেদেরকে বানাইছি, ওই দিন থেকে গোটা পৃথিবী আমাদের হাতছাড়া হয়ে গেছে। পৃথিবী তো আপনার কথা চলবে যখন আপনার পকেটে টাকা থাকবে। পৃথিবী আপনার কথা চলবে না যখন আপনার পকেটে টাকা থাকবে না, তখন আপনার কথা চলবে না। মানুষের সামনে আপনি দাঁড়াবেন, মানুষের জন্য আপনি কিছু করবেন, করার জন্য আপনাকে অবশ্যই লাগবে সম্পদ। এখন সম্পদ ইনকাম করে কিভাবে বলেন তো? সম্পদ ইনকাম করার শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে ব্যবসা। শ্রেষ্ঠতম পদ্ধতি কি? ব্যবসা। আপনি চাকরি করে কত টাকা ইনকাম করেন? কত সর্বোচ্চ? চাকরিতে তো লিমিটেড। কত সর্বোচ্চ? কিন্তু ব্যবসা করে এর কোনো লিমিট আছে? কোনো লিমিট নাই, কোনো লিমিট নাই। ব্যবসা করবেন, অথবা ব্যবসাকে আপনি সাপোর্ট করবেন। সবাইকে ব্যবসা করবে তা করবে না, কিন্তু ব্যবসার প্রতিষ্ঠানগুলোকে কি করতে হবে? সাপোর্ট করতে হবে। এবার আমি তাহলে এক নম্বর কথায় গিয়েছি যে আমাদেরকে প্রচুর পরিমাণে ইনকাম করা লাগবে, প্রচুর ইনকাম করা লাগবে। ইনকাম কিভাবে করবো সেটা আমি পরে বলছি। দুই নম্বর বিষয় হচ্ছে যে ইনকাম করার জন্য আমাদেরকে লাগবে হলো ব্যবসা করা। কারণ ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণ কি আছে? বারাকা আছে। এখন ব্যবসা করার জন্য কি লাগবে? আমাদের প্রতিষ্ঠান লাগবে। ব্যবসা করার জন্য কি লাগবে? প্রতিষ্ঠান লাগবে। যেমন ইহুদিদের প্রতিষ্ঠান আছে, যেমন বললাম। আচ্ছা, অ্যাপল পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল কোম্পানির নাম কি? অ্যাপল নাকি? এরকম কেউ আর কিছু বানাইতে পারছে? কেউ বানাতে পারে? দেখুন তার কোনো প্যারালাল কিছু আছে? প্যারালাল কোনো কিছু নাই। প্যারালাল আছে পৃথিবীতে কম্পিউটারের জগতে আপনার যা লাগবে, যেমন সফটওয়্যার সব সফটওয়্যার কারা বানাইছে বলেন তো? সব মাইক্রোসফট এর আপনি চলতে পারবেন। মানে এমএস যেটা আমরা বলি, মানে অফিসের মধ্যে কি আছে? ওয়ার্ড আছে, এক্সেল, তারপরে কি পাওয়ার পয়েন্ট, মানে অফিসের যা আছে এটা আপনি বলেন তো মাইক্রোসফট ছাড়া আপনার পক্ষে সম্ভব কিনা? তো মাইক্রোসফট কোন দেশের কোম্পানি? হ্যাঁ, এটা আমেরিকান কোম্পানি। কোথাকার কোম্পানি? আমেরিকান কোম্পানি। আপনি এরকম একটা কোম্পানি বানাইতে হবে। কোম্পানি ছাড়া, প্রতিষ্ঠান ছাড়া আপনি কোনোদিন কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনার প্রতিষ্ঠান তৈরি করতে হবে। প্রতিষ্ঠান, এখন 3 নম্বর জায়গায় আসি। প্রতিষ্ঠান কি সবাই একটা করে বানাবে? ইহুদিদের কি হয়েছে বলেন? ঠিক চায়নাদের কথা বলি। আচ্ছা, জাপানের কথা আগে বলি। জাপানে আপনারা জানেন 1945 সালে আমেরিকা কি করলো? কোন এক সকালে 7টা বাজে হিরোশিমাতে অ্যাটম বোম মারলো। অ্যাটম বোম মারার মুহূর্তের মধ্যে, মিনিটের মধ্যে সেখানকার 70 থেকে 80,000 লোক তারা তুলার মানে বালির মতো তারা উড়ে গেল। এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, এগুলো সব বালি হয়ে গেছে, পাউডার এরকম উড়ে গেছে। এরপরে 2-3 দিন পরে আবার নাগাসাকিতে তারা কি করলো? অ্যাটম বোম করলো। এর কয়েকদিন পরে, 3-4 দিন পরে, এরপরে জাপানিজরা তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। তারা দেখছে আর বাঁচতে পারছে না কোনোভাবে। জাপান একটা কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই জাপানের বর্তমান অবস্থা কি বলে? এটা আমি 1945-এর কথা বলছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে জানেন আপনারা? কে বলছে? এটা তো দ্বিতীয় স্বাধীনতা। 1 নম্বর স্বাধীনতা কবে? 1947। 1 নম্বর স্বাধীনতা কবে? 1947। এই অঞ্চল তো 1947, এটা তখন নাম ছিল ইস্ট পাকিস্তান, এতটুকুই। অথবা এটা তো ইন্ডিপেন্ডেন্ট তখন, আলাদা। 1947 আর 1945। 1947-এর পরে আমরা কোথায় আর জাপান কোথায় বলেন? 1947 কি আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশ? কিচ্ছুই তো হয় না, যুদ্ধ তো এখানে হয়ই নাই, কারণ আমরা তো আলাদা দেশ পেয়ে গেছি।
এর কোনো যুদ্ধ 1971 যুদ্ধ হয়েছে, তাও তো এত কোনো বড় কোনো কিছু ডিজাস্টার ঘটে নাই। জাপানে সব ধ্বংস, কিছুই নাই। তাহলে জাপান তৈরি হলো কিভাবে? আপনারা জানেন জাপানের ইকোনমিক সাইজ জানেন আপনারা? এখন চায়না দ্বিতীয়, পৃথিবীর 1 নম্বর ইকোনমি কারা? আমেরিকা। 2 নম্বর ইকোনমি কারা? চায়না। এই কিছুদিন আগেও 2 নম্বর ইকোনমি কারা ছিল? জাপান ছিল। জাপানের টোটাল টাকা পয়সা যা আছে 57টা মুসলিম দেশের সব টাকা মিলালেও জাপানের অর্ধেক হবে না। কথা বুঝেন না আমারটা? তাহলে আপনারা আস্তাগফিরুল্লাহ পড়েন না কেন? সুবহানাল্লাহ বলেন কমপক্ষে নাকি? এটা জাপানের জন্য সুবহানাল্লাহ না আপনার জন্য সুবহানাল্লাহ? আমাদের জন্য আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। জাপানের যা অর্থনীতি আছে, এই টোটাল অর্থনীতির অর্ধেক নাই গোটা 57টা মুসলিম দেশের। জাপান করে কি বলেন তো? আপনি যদি সৌদি আরবেও যান, এমনকি আমেরিকাতেও গেলে দেখবেন বিএমডব্লিউ চলে, অথবা আপনি দেখবেন কি টয়োটা চলে, অথবা জাপানের গাড়ি ছাড়া আর কিছুই চলে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে জাপান করছে কি? ওরা গাড়ি বানাইছে, এইরকম ধরনের তারা কি ইলেকট্রনিক মানে ইয়ার পার্টস গুলো তারা তৈরি করেছে, মেশিনারিজ গুলো তারা বানাইছে। তো ওরা এই করলো কি? বলতো তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, সব মরে সাফ হয়ে গেছে। এরা করলো কিভাবে? এরা করলো কিভাবে? এরা তখন জাপানের পরবর্তী গভর্নমেন্ট যারা, সরকার যারা আসছিল, অথবা এরকম কিছু লোক, এই যে আপনাদের মতো, আমাদের ফরিদ ভাইয়ের মতো এরকম কিছু লোক, তারা একত্রিত হয়েছে। তারা একত্রিত হয়ে তারা চিন্তা করলো কি করবে? কিছু লোকের তারা প্রশিক্ষণ দেবে। কোথায় প্রশিক্ষণ দেবে? লোক নাই, তারা পাঠালো আমেরিকাতে, যাও ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসে। ইউরোপে যাও, ওইখানে প্রশিক্ষণ নিয়ে আসে। রাষ্ট্রীয় দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কিন্তু কিছু টাকা পয়সা যা আছে এটা দিয়ে একজনের পাঠালো, যাও ওইখানে যাও, গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে আসে। ট্রেনিং নিয়ে আসার পর তোমাকে আমাদের টাকা দিয়ে পাঠিয়েছি, তোমাকে আমার দেশে ফিরে আসতে হবে। তুমি ওইখানে থাকলে 10,000 টাকা বেতন পাইতে, আমরা তোমাকে 12,000 টাকা বেতন দেবো। ট্রেনিং তুমি নেবা, আমার টাকা দিয়ে তুমি ট্রেনিং নেবা, কিন্তু তুমি ফিরে আসবা, ফিরে এসে আমার এখানে চাকরি করবা, কিন্তু তোমাকে দেবো কত বেতন? ওইখানে যা পাইতে তার চেয়ে আমি তোমাকে 2,000 টাকা বেতন বাড়ায় যাবো, কিন্তু তোমার কাজ হবে চাকরি করা না। আমার এখানে এসে তুমি যা শিখছো এটা শিখাইবা অন্যদেরকে। ট্রেনিং, তুমি যা শিখেছো এটা এসে তুমি যা শিখেছো এরকম 10 জন লোকের শেখাবা। এই 10 জন আর 10 জন, এই 10 জন আর 10 জন, গোটা জাতি কি টেকনিক্যালি স্কিল, গোটা জাতি টেকনিক্যালি স্কিল। গত পরশু আমাকে একজন ইউনিভার্সিটির প্রফেসর বলছে, আমি যেহেতু ইউনিভার্সিটির প্রফেসর, তো একজন প্রফেসর বললো যে উনি একটা দোকানে গিয়েছে হলো ওষুধ কেনার জন্য। তো ওই দোকানের যে ওষুধ বিক্রি করে তার জিজ্ঞেস করলো কি, তোমাকে তো দেখতে স্মার্ট মনে হয়, পড়াশোনা করেছো কোথায়? বলো স্যার আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, খুব নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফার্মাসিতে বিএসসি করেছে। ফার্মাসিতে, ফার্মাসি তুমি বিএসসি করছো, এখানে তুমি ওষুধ বেচো, ওষুধের দোকানে বসে বেতন পাও কত? বলে স্যার 15,000 টাকা। তো তুমি এরকম চাকরি করো, এটার জন্য তো ফার্মাসিতে পড়াশোনা করার প্রয়োজন নেই। বলে স্যার কি করবো, কোনো চাকরি পাই না তো, অতএব যেটা পাইছে এইটাই করতেছে। পড়েছে কোথায়? ফার্মাসিতে। ও তো এখন একটা ফার্মাসি, একটা কোম্পানি, ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেওয়ার কথা, কারণ ও তো পড়াশোনা করেছে কিভাবে হাউ টু ম্যানুফ্যাকচার মেডিসিন, কিভাবে ওষুধ বানাবে এটা পড়ার কথা, এটা সে শিখেছে, ওখানে পড়াশোনা করেছে। কিন্তু আইসা করতেছে কি? আপনি দেখেন যারা বিবিএ পড়ছে, আপনারা এখানে অনেকে হয়তো থাকবেন, পড়ছে বিবিএ, কিন্তু এখন গিয়ে হোটেলের ওয়েটার, অথবা ধরুন হোটেলে এমনি ওই যে ওষুধ ইয়ে লেখে, আগে ভাউচার লেখে, পড়েছে বিবিএ। তো বিবিএর সাথে ভাউচার লেখার কি সম্পর্ক? ভাউচার লেখার জন্য কি বিবিএ পড়ার প্রয়োজন আছে? তাহলে প্রবলেমটা কোথায়? স্কিল ডেভেলপ করে না, আমাদের ডেভেলপ করে নাকি স্কিল, মূলত স্কিলের অভাব। আপনাকে ডেভেলপ করতে হবে স্কিল, যেটা আপনার কাজে লাগবে। এই পড়া তো আপনার কাজে লাগে না, তাহলে আপনি কেন এই পড়া পড়ছেন? বা এই পড়ার পেছনে কেন এত ইনভেস্টমেন্ট? বাংলাদেশে প্রতি বছর 5 থেকে 7 লক্ষ ইউনিভার্সিটি গ্রাজুয়েট বের হয়, 5 থেকে 7 লক্ষ চাকরি আছে নাকি বাংলাদেশে? তাহলে এগুলো করবে কি? ওরাই তো তখন ফ্রাস্ট্রেশনে ভোগে, ওরাই তখন গাঁজা খায়, ওরাই তখন কি জুয়া খেলে, অথবা ওরাই তখন বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায়। মূলত পড়াশোনাটা দরকার ছিল লাইফ ওরিয়েন্টেড, জীবনমুখী তার পড়াশোনাটা দরকার ছিল, যে এই পড়াশোনাটা তার কাজে লাগবে। এটা জাপানিজরা করেছে, যেমন একটা এক্সাম্পল বলছি। অতএব স্কিল ডেভেলপ মানে এদের দেখেন একটা কমিউনিটি ডেভেলপমেন্ট। 2 নম্বর বলি আমি, মানে ইহুদিরা, জানেন তো ইহুদিরা সংখ্যা কত জানেন? পৃথিবীতে প্রতি 1,000 লোকের মধ্যে 3 জন হলো ইহুদি। কতজনের মধ্যে? 3 জন। আর মুসলমানরা প্রতি 133 জন। মুসলমানরা প্রতি 100-তে কতজন? ইহুদিরা প্রতি 1000-এ কতজন? 3 জন। গোটা পৃথিবী চালায় কি ইহুদিরা না মুসলমানরা?
1000-এ 3 জন ওরা চালায়, আর আমরা 100 জনে 33 জন তাও আমরা চালাতে পারতেছি। তাহলে প্রবলেমটা কোথায়? স্কিলের অভাব। আরেকটা জিনিসের অভাব, তা হলো কি একটা কমিউনিটি অ্যাটাচমেন্ট। আমরা যখন, যেমন ধরেন আপনারা যখন কোনো এক জায়গায় চাকরি করবেন, তখন আপনি তো চিন্তা করবেন আমি এত কষ্ট করবো না, আমি কষ্ট করলে ফরিদ সাহেব লাভবান হবে, আমি কেন কষ্ট করবো? এরকম মানসিকতা বাঙালির মধ্যে বেশি, মুসলমানদের মধ্যে বেশি, যে আমি এত কেন কষ্ট করব, আমি যত কষ্ট করব তত ওনার লাভ, আমার তো আর লাভ নাই, অতএব আমি যত ফাঁকি দিতে পারি, এরকম একটা মানসিকতা আছে। কিন্তু ইহুদিদের এই মানসিকতা নেই, জানেন? ইহুদিরা যদি এখানে থাকে, ওই যে বলে না সব শিয়ালের এক রাত, শিয়াল যদি এখানে ডাক দেয় তাহলে ওইখানকার শিয়াল আমি আছি কিন্তু তোর সাথে, ওইখানে কিন্তু ও আওয়াজ দেয়। ইহুদিরা যদি এখানে থাকে, এখানে একটা ইহুদি, ও প্রয়োজন 10 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে যাবে, ওই জায়গায় আরেকটা ইহুদির দোকান আছে, ওর দোকান থেকে পণ্য কেনাছে। এবং এখানকার ইহুদি সে চিন্তা করবে আমার টাকা ইনভেস্টমেন্ট করা দরকার, কার সাথে টাকা ইনভেস্টমেন্ট করব, আরেকটা ইহুদি কোথায় আছে খুঁজে বের করে। আর আমরা মুসলমানরা আমরা কি করি বলেন? হ্যাঁ, আমরা তখন ওনার কিভাবে, উনি মুসলমান, ওনার কিভাবে ক্ষতি হবে, উনি কিভাবে ডাউন হবে, উনি উঠে যাচ্ছে, এটা হচ্ছে বানরের জাতির মতো। আপনি নিজেও করবেন না, অন্য কেউ করতে দেবেন না। এটা আমাদের মানসিকতা। কিন্তু মানসিকতা কি হচ্ছে? আপনি ক্ষতি করছেন কার? গোটা মুসলিম জাতির। নিজের তো করছেনই, গোটা মুসলিম জাতির ক্ষতি করছেন। আপনার একটা প্রতিষ্ঠান যদি লিভার ব্রাদার্স এর মধ্যে তৈরি হয়ে যেত, অথবা একটা অ্যাপলের জন্য, অথবা একটা IBM এর জন্য মতো যদি একটা প্রতিষ্ঠান তৈরি হতো, তাহলে গোটা বিশ্বের মুসলিমরা এর জন্য গর্ব করতো। গোটা পৃথিবীর মুসলমানরা কি অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়ে যেত, অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়ে যেত। কিন্তু আমরা তো সেটা করতে দিই না। আমরা দেখেন ওদের পণ্য কিনবো, কিন্তু মুসলমানদের পণ্য কিনবো না। আপনি গেলেই দেখেন এটা কি ইউরোপিয়ান পণ্য কিনা, তাইলে আপনার আর যেটা কোনো মুসলমানদের বানানো পণ্য হয়, তাইলে বাংলাদেশের আপনি বাজারে শার্ট কিনতে গেলে বাংলাদেশি শার্ট, এটা মেড ইন বাংলাদেশ, এটা কিনবেন না, মেড ইন ইন্ডিয়া এরপরে কিনবেন। কিন্তু আমেরিকা দিকে ওই মেড ইন বাংলাদেশটি আপনি কি আমেরিকান ব্র্যান্ডে, যারা ব্র্যান্ডে আপনি কিনে নিয়ে আসতেছেন, ওই একই জিনিস এটা কিনতেন এখানে 100 টাকা দিয়ে, ওইখান থেকে 10,000 টাকা দিয়ে কিনবেন। এই যে দেখছেন নতুন জিনিস, এটা হাইফাই, এই ব্র্যান্ডের জিনিস কিনছে, অথচ এটা কিন্তু আপনার এখানে তৈরি হয়েছে। আপনি এখানে মূল্য দেন না, কিন্তু ওইখানে কি আপনি মূল্য দিয়েছেন। এখন সমস্যাটা কোথায়? আমাদের মেন্টালিটি। আমরা প্রকৃত অর্থে আমরা প্রতিষ্ঠান তৈরি করি না, প্রতিষ্ঠানগুলো যেগুলো তৈরি ওগুলোকে আমরা সাপোর্ট করি না। আমি ইহুদিদের কথা বললাম, চাইনিজদের ঘটনা কি আপনারা বলেন তো? আচ্ছা, চাইনিজরা কেন গোটা পৃথিবী এখন অর্থনৈতিক দিক থেকে তারা নিয়ন্ত্রণ করে? যদিও চাইনিজ জিনিসের মান, সব জিনিসের মান এক সমান না, তারা কিছু কিছু জিনিস তৈরি করে যেগুলো আমেরিকান স্ট্যান্ডার্ডের। আর আমেরিকার এখন প্রায় সকল কি প্রোডাক্টেরই আছে, তার মানে ম্যানুফ্যাকচারিং সেন্টার কোথায়? চায়নাতে। যেমন অ্যাপল ম্যানুফ্যাকচার, মানে টেকনোলজি আমেরিকান, কিন্তু ম্যানুফ্যাকচারিং চায়না। অতএব এখানে মানে তুচ্ছতাচ্ছিল্য করার কোনো কিছু নাই। আপনি জানেন 1988-এ আমেরিকার বেইজিং এ, মানে সরি চায়নার বেইজিং এ, 1988-এ চায়নার বেইজিং এ এরকম বেশি গাড়ি টাড়ি দেখা যেত না। প্রাইভেট কার হতে পারে 2-4, কদাচিৎ 2-4, 5টা 10টা এরকম দেখা যেত। তখনও ঢাকা শহরে প্রাইভেট কারের জ্যাম লাগে। যখন ওদের কি নাই, গাড়ি নাই, তখনও এখানে জ্যাম লাগে। আর এখন প্রতিদিন চায়নাতে মফস্বল মানে গ্রামগুলোতে যেই পরিমাণ বিল্ডিং তৈরি হয়, এইসব পরিমাণ বিল্ডিং যদি একত্রিত করা হয় তাহলে কয়েকটা ঢাকা সিটির সমান। প্রতিদিন চায়নাতে যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়, এরকম সব ডেভেলপমেন্টকে একত্রিত করে এটা ঢাকা সিটির বড় হয়ে যাবে, সিটির চেয়ে বড় হয়ে যাবে, এত বড়। এবং গ্রাম অঞ্চলের এখন ওদের যারা কৃষকরা BMW টা চালায়। অথচ আমরা কিন্তু 98-এর কথা বলছি। 98-এ ঢাকায় তখন ট্রাফিক জ্যাম লাগে, এটা হচ্ছে প্রাইভেট কারে। আমরা কোথায় পিছিয়ে আছি? এই চাইনিজরা কি কাজ করেছে? যেখানে চাইনিজরা আছে ওরা সব কি একসাথে ব্যবসা করে। তুমি চাইনিজ, তুমি ওকে, আমি তোমার সাথে তোমার ব্যবসা গ্রো করতে, আমি তোমার সাথে ব্যবসা গ্রো করে দিচ্ছি। তোমাকে কি করতে, আমি তোমাকে সাপোর্ট করছি, আমি জীবন দিয়ে তোমার জন্য করবো। কারণ ওরা জানে এটা তাদের আলটিমেটলি কি তাদের গোটা জাতিকে উন্নত করবে, তাদের গোটা জাতিকে উন্নত করবে। আর আমরা কিন্তু এটা দেখেন, এই যে আমাদের দেশে যে এই যে ব্যাটারি চালিত যে অটো রিক্সা, এই ব্যাটারি চালিত অটো রিক্সার জন্য বাংলাদেশে এসে চাইনিজরা ব্যাটারি বানাচ্ছে, এবং আমরা কিন্তু ওদের ব্যাটারি কিনছি। কিন্তু আপনি একটা ফ্যাক্টরি দিলে হয়তো অন্যরা আসবেও না, কিনবেও না। এবং আপনার হয়তো বা কাজেন, আপনার বন্ধু, আপনার হয়তো বা পাশের ফ্ল্যাটের কোনো ভাই আপনার বিরুদ্ধে হিংসা করবে, ও এত টাকা পয়সা মালিক হচ্ছে, নিশ্চয়ই ডাকাতি করছে, চুরি করছে, আপনাকে হিংসা করা শুরু করে দেবে। আমাদের সত্যি করতে প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করা দরকার, প্রতিষ্ঠানগুলো বড় করা দরকার। যদি আমরা প্রতিষ্ঠানগুলো বড় করি তাহলে আলটিমেটলি আমরা সবাই উপকৃত হবে। সবচেয়ে বেশি উপকার কার হবে? মুসলিম উম্মাহ লাভবান হবে। আচ্ছা, ভালো মানুষের হাতে টাকা থাকলে কি লাভ না লস বলেন তো? আচ্ছা, যদি ফরিদ ভাইয়ের টাকা থাকে তাহলে উনি কি একটা সিনেমা হাউস বানাবে? উনি কি করবে?
উনি হয়তো মাদ্রাসা করে মসজিদ করবে, সেটা যদি নাও করে তাহলে আরেকটা বড় কি ইন্ডাস্ট্রি করবে, ওই ইন্ডাস্ট্রিতে আপনার একটা হালাল ইনকামের ব্যবস্থা থাকবে। আপনি তখন ধরেন অ্যাপলে চাকরি করে, তখন আপনি বলেন আমি অ্যাপলে চাকরি করি, আমাদের দেখবেন বিভিন্ন সময় বলে ও এখন কি ওই যে মানে ফেসবুকের যে মেটা বলেছে ও মেটায় চাকরি করে। কয়েকদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের এক লোক, সে বলে ডিজনিতে চাকরি করে, আমেরিকার ওই যে ক্যালিফোর্নিয়াতে যেখানে ওই সিনেমাগুলো তৈরি হয়, অঞ্চলটার নাম কি হলিউড। হলিউড তো একটা এরিয়ার নাম মূলত। এই হলিউডের একটা মানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির নাম হলো ডিজনি। ডিজনি চ্যানেল যেগুলো আপনি দেখেন, ওইখানে ওই ডিজনিতে তিনি টেকনিশিয়ান হিসেবে ডেভেলপ করেছেন, মানে জয়েন করেছেন। এই কারণে পুরো বাংলাদেশ সেলিব্রিটি, কারণ এটা এরকম দামি প্রতিষ্ঠান। তো এখন আপনাদের যদি স্ট্যান্ডার্ড মার্কেটিং কোম্পানি যদি এরকম একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়, তখন তো আপনি বলতে পারবেন আমি এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করি। ওই প্রতিষ্ঠান কি কেবলমাত্র প্রতিষ্ঠাতারা বানিয়েছে, কেবলমাত্র প্রতিষ্ঠাতারা করেছে? নো, প্রতিষ্ঠাতারা করে নাই, করেছে কারা? অন্যান্যরা, সাপোর্ট টিম, সাপোর্ট স্টাফ, তারা মিলে এটা কাজ করেছে। আপনি দেখেন অ্যামাজন কি কাজ করেছে? আমরা কোনোদিন চিন্তা করেছি যে বাজারে গিয়ে পণ্য কিনবো না? আমরা কিনবো কি অনলাইনে, মোবাইলে বলবো যে এটা তুমি আমার বাসায় খাবার পৌঁছে দাও, অথবা আমার বাসায় বইটা পৌঁছে দাও। এটা কোনোদিন কেউ চিন্তা করেছে? কেউ চিন্তা করে না। অ্যামাজন চিন্তা করলো যে আমি এটা করবো। অ্যামাজন কিন্তু আমি জঙ্গলের কথা বলি না, অ্যামাজন হোয়াটসঅ্যাপ মানে ইয়ার কথা বলছি, অ্যাপসের কথা বলছি। ব্যবসা করে কি ওরা? কিসের ব্যবসা করছে? অ্যাপস। আচ্ছা, উবার কিসের ব্যবসা করে? আচ্ছা, পাঠাও কিসের ব্যবসা করে? ফুড পান্ডা কিসের ব্যবসা করে? অ্যাপস। এর বাইরে কিছু আছে নাকি তার? এর বাইরে কিছু নাই তো। সে তো একটা অ্যাপস বানিয়েছে। আচ্ছা, আমাদের আলিবাবা কিসের ব্যবসা করে? অ্যাপস। সে তো অ্যাপস বানিয়ে দিয়েছে। এই অ্যাপস এর মাধ্যমে অ্যামাজন পৃথিবীর এখন 1 নম্বর কোম্পানি, সবচেয়ে বেশি টাকা অ্যামাজনের পকেটে ঢুকে। সে একটা মার্কেট প্লেস করে দিয়েছে কেমন। এবং ওইখানে সাপোর্ট স্টাফ যারা আছে তারা জানেন, তারা এটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে। সাপোর্ট স্টাফ মানে আপনাদের মতো যারা আছে, এরা এমন একটা জায়গায় প্রতিষ্ঠানে নিয়ে গেছে, এখন আপনি অ্যামাজনে চাকরি করা মানে হচ্ছে আই হ্যাভ বিকাম সামথিং, আমি কিছু একটা হয়ে গেছে। এই জায়গাটাতে প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করা আমাদের জন্য খুবই জরুরি, কিন্তু মুসলিম বিশ্বে এরকম কোন প্রতিষ্ঠান ডেভেলপ করে নাই। এটা আমাদের অ্যাটিটিউডের কারণে। কারণ আপনারা যদি সিদ্ধান্ত নেন যে না আমরা প্রতিষ্ঠান ডেভেলপ করে দেবো, তাহলে আপনাদের এই স্ট্যান্ডার্ড মার্কেটিং কোম্পানি কি এটা হতে পারে না? অ্যামাজন কয়দিন আগে তৈরি হচ্ছে আপনি দেখেন না। আইডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইডিয়া যদি থাকে মানুষের, তাইলে ওই আইডিয়াকে সাপোর্ট করা দরকার। ওরা আইডিয়া ডেভেলপ করেছে, আমরা আইডিয়া ডেভেলপ করিনি। ওরা কাজ করেছে, আমরা কাজ করিনি।